আমাদেরকে যেদিন মামলা দিয়ে চালান করবে ওই দিন উনি আমাদেরকে এসে এমন একটি তথ্য দিলেন, যে তথ্যটা শোনার পর আমরা সবাই ঠান্ডা হয়ে গেছিলাম। একটা জীবিত মানুষকে তাকে বেরেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার মধ্যে যে লবণ দিলে যেরকম একটা জ্বালা, পৈশাচিক আনন্দ তারা এইভাবে পাচ্ছিল, ছাত্রলীগ আমাদেরকে এমনভাবে নির্যাতন করছিল, সেই নির্যাতনের চিত্রটা যদি চোখের সামনে ভেসে ওঠে মনে হয় যেন আমরা একটা বোনাস লাইফ লিড করতেছি। একাত্তরে আপনি রাজাকার বললে যাদের গায়ে আগুন ধরে ওঠে, গুপ্ত বললে যদি ছাত্র শিবিরের গায়ে আগুন ধরে ওঠে, তাহলে আসলে আমাদের কিছু বলার নেই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে। আজকে আমাদের সঙ্গে হট সিটে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসান। হাসান, আপনাকে বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন একটি সুন্দর বিষয়ে সুযোগ করে দেওয়ার জন্য। হাসান, শুরুতেই আমরা জানতে চাই যে আপনার পরিবার, আপনার বেড়ে ওঠা এবং শেষ পর্যন্ত এই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ার গল্পটা। সত্যি অর্থে আমার পরিবার, আমি একটা গ্রামের ছেলে, আমার বাবা একজন প্রমিনেন্ট কৃষক। তো আমরা আসলে কৃষি পরিবার থেকে বেড়ে উঠছি। সময়ের ব্যবধানে লেখাপড়া জড়িত ছিলাম, যার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, ভর্তি হলাম ৯-১০ সেশনে। এবং ক্যাম্পাস রাজনীতির প্র্যাকটিসটা মূলত ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকেই রাজনীতি শুরু করা। হাসান, আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই জুলাই অভ্যুত্থানের পরই কিন্তু আসলে বলা যায় যে দীর্ঘ ১৭ বছরের যে স্বৈর শাসনের অবসান ঘটেছে। এই জুলাই আন্দোলনে আপনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় ১৫০ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। আপনিও নিশ্চয়ই আন্দোলন করেছেন। আপনি কোন অঞ্চলে আন্দোলন করেছেন এবং কিভাবে আন্দোলনটা করেছিলেন? আসলে জুলাই শব্দটা যখনই মনে নেই তখন আমাদের চোখের সামনে একটি ভয়ঙ্কর বিভীষিকা চিত্র ভেসে ওঠে। আমরা বই পুস্তকে আপনার 1971 সালের 25শে মার্চ কালরাত্রির গল্প শুনেছিলাম, কিন্তু আমরা সেটা 2024 সালের 5ই আগস্টের পূর্বের সময়গুলোতে, বিশেষ করে জুলাইয়ের 19 তারিখ, সেটা আমরা নিজ চোখে দেখেছি দিনের বেলা। মনে হয় যেন বাংলাদেশের দিনটা আসলে গভীর অন্ধকার নিমজ্জিত হয়ে গিয়েছিল। জুলাই স্মৃতিটা যদি মনে করা হয়, সর্বপ্রথম জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, বিশেষ করে আবু সাইদ, ওয়াসিম, মীর মুগ্ধ সহ আরও নাম না জানা অনেকের প্রতি। জুলাই আন্দোলনে আমরা আমাদের ছাত্রদলের, আপনি জানেন যে অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। টোটাল বিএনপি পরিবারের এই সংখ্যাটা প্রায় 500-র কাছাকাছি। আমি স্পেসিফিকলি জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম রামপুরা বনশ্রী। আপনারা জানেন রামপুরা বনশ্রী 19শে জুলাই একটা মনে হচ্ছে যেন এই লোহিত সাগর আমরা বলি, আসলে লোহিত সাগরটা কি সেটা আমরা জানি না, কিন্তু আমরা বুঝি একটা লাল রং। যে জুলাই আন্দোলনে এই যে 19শে জুলাই বনশ্রীর অলিগুলোতে আসলে ফেসিস্ট আমলের যে এই হাসিনার যে বুলেটের আঘাতে অলিগুলোতে আপনার রক্তে লাল হয়ে গেছিলো, মনে হচ্ছে যেন বনশ্রী একটা মানে রক্তের একটি সাগরে পরিণত হয়েছিল। আমি সেই জায়গায় নেতৃত্ব দিয়েছিলাম এবং সংগঠকের ভূমিকা পালন করেছিলাম। বিশেষ করে আমার সাথে আরও সংগঠক ছিলেন, আমাদের ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি 5-6 জন ছিলেন, তারাও ছিলেন, আমাদের অনেকগুলো বোন ছিলেন, তারাও ছিলেন। আমরা আসলে সারা বাংলাদেশেই ছাত্রদল যে যেখানে ছিল সেখান থেকেই এই আন্দোলনটাকে সুসংহত করেছে এবং তার অবস্থান থেকে নেতৃত্ব ফুটিয়ে তুলেছে। ১৭ বছরের খুব কমন দুটি শব্দ ছিল গুম, গুম এবং খুন। আপনারাও বলতেন, বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আপনারা বলতেন। আপনিও একবার গুম হয়েছিলেন। কিভাবে হলেন, কত সালে এবং ঠিক কতদিন ছিলেন, কিভাবে আপনি আজকের এই আমার সাথে সয়ে আসলেন? সত্যিকার অর্থে যারা গুম হয় একমাত্র তারা এই জিনিসটা বুঝতে পারে যে পৃথিবীতে আমি জীবিত আছি, কিন্তু আমার পরিবার পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, তাদের কাছে আমি একদম মৃত। মানে আমি জীবিত থেকেও তাদের কাছে মৃত। পৃথিবীতে আমার কোনো আইডেন্টিটি নেই যদি প্রশাসন সেটা প্রকাশ না করে। তো আপনারা জানেন 2023 সালের আগস্টের 18 তারিখ আমাদের বিএনপির একটি কর্মসূচি ছিল, মার্চ ফর ডেমোক্রেসি। আমরা সেটা ঢাকার গুলশান আজাদ মসজিদের পাশ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো সারাদিন পার্টির কর্মসূচি পালন করে যখন বাসায় গেলাম তখন হয়তো শুনতে পেলাম যে আমাদের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তার সন্ধানে আমরা বেরোলাম। বেরোর পরে দেখলাম যে আগে থেকেই এখানে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল। তারা আমাদের ওইখান থেকে মুহূর্তের মধ্যে চিল যেরকম আপনার ছোটো ছোটো বাচ্চা শিকার করে নিয়ে যায়, আমাদেরকে তারা এইভাবেই মানে হাত মুখ বেঁধে, চোখ বেঁধে গাড়ি করে তুলে নিয়ে চলে গেলো। তখন আমরা বুঝতে পারি না যে আপনি কি একা ছিলেন নাকি আরো কয়েকজন? আমার সাথে আরও 5 জন ছিল, আমরা টোটাল 6 জন ছিলাম। এবং সবচেয়ে খারাপ লাগার বিষয় এবং মানে এখনও যেটা আসলে চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে আমাদের একে অপরের সামনে যে নির্যাতনের যে চিত্রটা ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। মানে তারা এমনভাবে আমাদের উপর টর্চার করেছিল
আমাদের সহযোদ্ধাদের, আমাদের দেখে মনে হচ্ছিল যে আমাদেরকে যদি মানে আমরা একটা জীবিত মানুষকে তাকে বেরেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার মধ্যে যে লবণ দিলে যেরকম একটা জ্বালা পৈশাচিক আনন্দ তারা এইভাবে পাচ্ছিল, আমরা আসলে সেই জিনিসটা দেখতেছিলাম। কখনো আমি শিকার হচ্ছি, কখনো আমার সাথে যারা ছিল তারা শিকার হচ্ছিল। মানে এক ধরনের একটি মানসিক টর্চার, শারীরিক নির্যাতন মানে আমাদের আপনাদের এই যে তুলে নিয়ে কোথায় নিয়ে গেল? তুলে নিয়ে আমাদের আসলে শুরুতে কোথায় নিচ্ছে আমরা তখন বুঝতে পারতেছি না, যেহেতু আমাদেরকে গাড়িতে রাখা হয়েছে, আমরা ডান বা মুখ করতে পারতেছি না, কোন রুট দিয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারতেছি না। চোখ বাঁধা ছিল। হ্যাঁ, চোখ বাঁধা ছিল। আমরা আসলে ট্রেস করতে পারতেছিলাম না যে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে। চোখ না বাঁধা থাকলেও আমরা এই জিনিসগুলো ডান বাম মুভ করতে পারতেছিলাম না, একদম স্ট্রেট আমাদের চারপাশেই মানে প্রশাসনের লোকজন ছিল। কিন্তু পরবর্তীতে আমাদেরকে যেদিন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়, সেদিন আমরা বুঝতে পারছিলাম যে আসলে আমাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল একটি বিশেষ একটি রুমে, যে রুমটাতে আসলে মানুষ শোয়ার মতন বা বসবাস করার মতন কোনো পরিবেশই ছিল না। আর সবচেয়ে বড় কথা কি হচ্ছে, এটার পরিবেশটা এমন একটি নোংরা একটা পরিবেশ ছিল, আসলে এটা খুব মানে স্বাভাবিক মানুষ এখানে যাওয়ার মতন ছিল না, আমাদেরকে যেখানে রাখা হয়েছিল। আপনার নামে মামলাও হয়েছিল কিনা, এবং হ্যাঁ। সেটা কি মামলা ছিল? মামলা হয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তখন আমাদেরকে যে টিমটা ওঠায় নিয়ে গেছিল সেটার নেতৃত্বে ছিল বার্নার্ড এরিক বিশ্বাস। তিনি তখন সম্ভবত ডিবির এসি ছিলেন, লালবাগ গুলশান জোনে সম্ভবত। আমাদেরকে যেদিন মামলা দিয়ে চালান করবে, ওই দিন উনি আমাদেরকে এসে এমন একটি তথ্য দিলেন, যে তথ্যটা শোনার পর আমরা সবাই ঠান্ডা হয়ে গেছিলাম। উনি আমাদের বললেন যে আপনাদের উপর জাস্টিস করা হচ্ছে। তা আমরা স্বাভাবিক কারণে একে অন্যের দিকে তাকাইলাম যে কী জাস্টিস হচ্ছে আমাদের উপর। উনি বললেন যে বিগত সময়ে যাদেরকে গুম করা হয়েছিল তাদের খুব কম মানুষই ফিরে গেছে, কিন্তু আপনারা সবাই ফিরে যাচ্ছেন। জাস্টিসটা এটা যে আপনাদেরকে শুধুমাত্র একটি মামলা দেওয়া হচ্ছে। আপনি জানেন মামলাটা একদম টোটালি একটি প্রহসনের একটি মামলা ছিল। সেই মামলায় আমাদেরকে অস্ত্র মামলার সাথে সম্পৃক্ত করা হয়েছিল। কাউকে বডি রিকভারি দেখাইছে, আবার কাউকে দেখাচ্ছে যে সহযোগী হিসাবে। মানে একটি তাদের গোঁজামিলে একটি মামলা ছিল, যে মামলাটার আসলে কোনো ভিত্তি ছিল না। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আপনার ছাত্র তো বাতিল হয়ে গিয়েছিল, এবং সর্বশেষ যেটি জানলাম যে গতকাল সম্ভবত আপনার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা একটু যদি বলেন যে কেন আপনার ছাত্রত্ব বাতিল হয়ে গিয়েছিল, আর এই যে ফিরে পেলেন কেমন লাগছে এখন? সত্যি করতে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে ছিলাম বিগত সময়গুলোতে ফেসিস্ট আমল থেকে, তাদের প্রতিটা দিনই ছিল আপনার মানে দুঃসহ ভয়াবহ একটি কঠিন একটি দিন আমরা পার করতাম। আপনি জানেন যে 2015 সালে বিএনপি একটি কর্মসূচি রানিং ছিল। তো সেই কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করতেছিলাম। সেই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়তে ছাত্রদের ধর্মঘট কর্মসূচি পালন ছিল। তো আমরা তৎকালীন আমাদের বড় ভাই ছিলেন আলমেদি তালুকদার, ওনার নেতৃত্বে আমরা ক্যাম্পাসের শহীদ মিনার এরিয়াতে মিছিলে জড়ো হইতেছিলাম। তো মিছিল আমরা করব মিছিলটা শুরু করার মুহূর্তে যৌথ বাহিনী আমাদের উপর অ্যাটাক করে। তো যৌথ বাহিনী অ্যাটাক করে আমাদেরকে ছাত্রলীগের আমাদের দুজনকে গ্রেফতার করে। একজন আমি, আরেকজন আমার পরবর্তীতে মামলার পার্টনার সাদাত নাসির শুভ, তাকে আপনার আমাদের দুইজনকে ছাত্রলীগের হাতে পরে যৌথ বাহিনী তুলে দেয়। তো ছাত্রলীগ আমাদেরকে এমনভাবে নির্যাতন করছিল, সেই নির্যাতনের চিত্র যদি চোখের সামনে ভেসে ওঠে, আসলে মানে আমাদেরকে আসলে মনে হয় যেন আমরা একটা বোনাস লাইফ লিড করতেছি। আমি এক পর্যায়ে আমরা মনে করেছিলাম যে আমরা হয়তো বেঁচে নেই, মরেই গেছি। কারণ আমার যে সাথে যে আরেকজনকে গ্রেফতার করেছিল তার সেলফ ছিল প্রায় 4 থেকে 5 ঘন্টা পর। আর আমাদের এই যে পিঠ, হাতুড়ি দিয়ে যেভাবে আমাদেরকে টর্চার করা হয়েছিল, এটা আসলে বাসায় করা ক্যাম্পাসের ভিতরে শহীদ মিনারের মোড়টাতে। তো পরবর্তীতে আমাদেরকে মেডিকেলে নেওয়া হয়। মেডিকেলে নিয়ে তৎকালীন আমাদের যে এখানে র্যাবের যে টিমটা ছিল, সম্ভবত ওনার নেতৃত্বেই অভিযানটা হয়েছিল। উনি আমাকে বেশ কয়েকবার আমার বুকে 9mm ঠেকাইছিল, বলছিল তোকে গুলি করে দেবো, তুই অগ্নিসন্ত্রাস, চাঁদা মানে বোমাবাজ, হ্যাঁ পেট্রোল বোমা মারতেছিস বিভিন্নভাবে। মানে একবার বুকে ঠেকাচ্ছে 9mm, একবার হাঁটুতে ঠেকাচ্ছে যে এখনই তোকে গুলি করে দিব। আমি তখন বলছিলাম যে ভাই আমি তো কোনো অন্যায় কিছু করি না, আমি তো একটি যৌক্তিক মিছিল করেছিলাম, একটি গণতান্ত্রিক দেশ, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রকাশ করবো। আর এতে যদি আমার অপরাধ হয় আর আপনি যদি আমাকে গুলি করে যদি শান্তি পান, তাহলে গুলি করতে পারেন, কিন্তু আপনি আমাকে দমে রাখতে পারবেন না। আমি যদি এখান থেকে ছাড়া পাই, তারপর আমি আবার রাজপথে যাব। তো আমাদের চিকিৎসা চলা অবস্থায় সত্যি কথা আবার ভয়ও লাগতেছিল যে কি না কি হয়। তো পরবর্তীতে আমাদেরকে যখন শাহবাগ থানায় হস্তান্তর করবে, শাহবাগ থানায় হস্তান্তর করার আগেই তৎকালীন বিসি আরিফিন সিদ্দিক এবং প্রক্টর আমজাদ হোসেন,
আমাকে বিভিন্ন মাধ্যমে জানতে এটা পারলাম কত যে সালে ঘটনা? 2015 সালের ফেব্রুয়ারি 9 তারিখের ঘটনা, জি। যে আমাকে বহিষ্কার করা হয়েছে। আসলে আমাকে কেন বহিষ্কার করা হয়েছে যদি ইউনিভার্সিটি প্রশাসনকে জিজ্ঞাসা করা হয়, তারাও সদুত্তর দিতে পারবে না। যদি উচিত ছিল প্রশাসনের যে আমার ইউনিভার্সিটির একটা শিক্ষার্থী, তাকে আমি কেন বহিষ্কার করবো, আগে আমাকে তারা দেখতে আসা যে আমার স্টুডেন্টকে কেন গ্রেফতার করছেন। বিগত সময়গুলোতে আসলে গণতান্ত্রিক এবং যেন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে সম্পর্ক, সেটা টোটালি নষ্ট হয়ে গিয়েছিল। আমার এই ঘটনাটা এটার অন্যতম একটি প্রমাণ। কারণ যেখানে বিসি এবং প্রক্টর আসা তো দূরের কথা, তারা আমার ন্যূনতম খোঁজ খবর নেয়নি এবং ঘটনার সাথে আমার সম্পৃক্ততা আছে কি না সেটারও তারা স্ক্রুটিনাইজ করেনি। না করে তারা সরাসরি মানে তৎকালীন সরকারকে খুশি করার জন্য আমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দিচ্ছে। তবে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, দীর্ঘ সময় পরেও আমি গতকালকে বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে গতকাল বিশেষ বিবেচনায় আমার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে। আসলে ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে বিষয়টা আনন্দের, কিন্তু আমার জীবন থেকে যে মানে যে সময়টা চলে গেছে, যে 10 বছর আমি ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিতে পারিনি একটি মানে যৌক্তিক আন্দোলন করার জন্য, সেই সময়টা তো আসলে ফিরে দেওয়া সম্ভব না। ওই দিনের কর্মসূচিটা আসলে কিসের ছিল? ওই দিনের কর্মসূচিটা ছিল আপনার আমাদের বর্তমান বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তৎকালীন আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান ছিলেন, ভারপ্রাপ্ত মানে ছিলেন জনাব তারেক রহমানের এগেনস্টে অনেক একটা রায় দেওয়া হয়েছিল, ভুয়া একটি রায়। হ্যাঁ, তো সেই সকল মামলার প্রতিবাদে আমাদের একটি ধর্মঘট ছিল। আমরা সেই ধর্মঘটটা পালন করার জন্যই মূলত ওই দিন মিছিল করেছিলাম। আচ্ছা, আপনারা তো দীর্ঘ 17 বছর যারা ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন, নানা ধরনের জেল জুলুম অত্যাচার এর মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামটাকে টিকিয়ে রেখেছিলেন। তো এখন বর্তমান প্রেক্ষাপটে বলা হয় যে ছাত্রলীগের মতোই হবে ছাত্র দল, বা ছাত্রলীগের পথেই যাচ্ছে ছাত্র দল। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আসলে মানে কল্পনার গরু আপনি আকাশে চড়াইতে পারবেন। আপনি যদি কল্পনা করেন যে ছাত্রদল ছাত্রলীগের মতন হয়ে যাচ্ছে, সেটা আমি মনে করি যে আপনার কল্পনার মধ্যে সীমাবদ্ধ। যারা এই জিনিসটা ভাবতেছে, আসলে আমি মনে করব যে তাদের এই যে গুজব তৈরি করার ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট। এক্ষেত্রে বাংলাদেশে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তারা অপ্রতিদ্বন্দ্বী গুজববাজ। ছাত্রদলের আপনি যদি জুলাই পরবর্তীতে তাদের কর্মকাণ্ডগুলো দেখেন এবং বাংলাদেশের যদি অপরাধের চিত্রগুলোর সাথে সম্পৃক্ত খুঁজে দেখেন, দেখবেন যে এখানে ছাত্রদলের উপস্থিতি শূন্যের কাছাকাছি। মূলত এই অন্যায়গুলা অথবা গেল ছাত্রলীগের ভূমিকা ফিরে আসতে গেল তথাকথিত সমন্বয়ক যারা জুলাই আন্দোলনে ছিল না, বিভিন্ন ভাবে গুপ্তভাবে ছিল, তারাই পিছন থেকে এই জিনিসগুলোকে এখন পেট্রোনাইজ করতেছে এবং দায়ভার দিচ্ছে আপনার ছাত্রদলকে বিভিন্ন জড়ায় ধরে তাদের মানে অপরাধগুলোকে তারা ডাকতেছে। আসলে কোনো অপরাধের সাথে আমার মনে হয় না, যদি আপনারা যদি পান স্পেসিফিক যদি কোনো তথ্য দিয়ে দেখাইতে পারেন যে এখানে ছাত্রদলের নেতাকর্মীরা এই ধরনের অপরাধ করছে, সেক্ষেত্রে আমাদের পার্টি এই ক্ষেত্রে তো জিরো টলারেন্স আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছে এবং সবাইকে বলে দেওয়া আছে। কিন্তু এই যে সমন্বয়কের একটা হিরিক আপনারা দেখছেন, যে সমন্বয়কের একটা হাট বাজার জমছিল শেখ হাসিনা পরবর্তী সময়ে, এই মূলত তারাই অপরাধগুলো করছে এবং তারা শেয়ারটা দিচ্ছে কাদেরকে, বিগত সময়ে যারা এই আন্দোলনটাকে দমন করতে চাইছিল ছাত্রলীগ, হ্যাঁ, তারা হয়তো বাই রিলেটিভ ট্রাই রিলেটিভ বিভিন্নভাবে তাদের দ্বারা পুষ্যিত হয়ে বা তাদের দ্বারা পেটনেস হয়ে সেটা মূলত অপরাধ করছে এবং অপরাধের দায়ভারটা তারা ছাত্রদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা রাজনৈতিক বক্তব্যে হোক আর এমনিতেই হোক, বিভিন্ন আলোচনায় আপনারা বলেন যে ছাত্র শিবিরকে বিশেষ করে একটা গুপ্ত সংগঠন বলেন। আবার অনেক সময় বলেন যে ছাত্রলীগের বেশেই আসলে শিবির ছিল। এই বিষয়টা যদি একটু বলেন আমাদেরকে। আর সত্যির অর্থে আসলে আমরা ছাত্র শিবিরকে কখনো গুপ্ত সংগঠন বলি না। গুপ্ত সংগঠনটা কি হচ্ছে আপনার 71-এ আপনি রাজাকার বললে যাদের গায়ে আগুন ধরে ওঠে, গুপ্ত বললে যদি আপনি মনে করেন যে ছাত্র শিবিরের গায়ে আগুন ধরে ওঠে, তাহলে আসলে আমাদের কিছু বলার নেই। যদি ছাত্র শিবির যদি মনে করে যে তারাই গুপ্ত, তাহলে তো তাদের আরেকটি শাখাই হয়ে গেল যে গুপ্ত শাখা। আসলে গুপ্ত বলতে আমরা তো শিবিরকে কখনোই মিন করি নাই, হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি যারা বিগত সময়ে ছাত্রলীগ করতো, পরবর্তীতে বর্তমানে দেখতেছি যে তারা ছাত্র শিবিরের সাথে সরাসরি জড়িত। And যখন বলা হয় তখন তারা বলে যে এটা তাদের কৌশল ছিল। তো এই যে একটা কৌশলটা, এটাকে আমি আসলে বলি হেকমত লীগ। এটা গুপ্তের চেয়ে ভয়ঙ্কর। তাদের একটি মানে তারা আগে করতে আওয়ামী লীগ, এখন শুরু করছে হেকমত দিয়ে শুরু করছে আপনার ধরেন মানে বলতেছে যে ইসলাম। তো আমি এই জন্য তাদেরকে হেকমত লীগ বলি। তো এটা আসলে গুপ্ত, আমরা শিবিরকে মিন করি না, কিন্তু শিবির যদি মনে করে যে গুপ্ত বলে তাদেরকে বোঝাই, তাহলে আমরা বলবো যে এই প্রত্যেকটি অপরাধের সাথে তারাই জড়িত। খুব গুঞ্জন উঠেছে যে খুব শীঘ্রই আপনাদের জাতীয়তাবাদী ছাত্র দলের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, নতুন কমিটি দেওয়ার একটা গুঞ্জন উঠেছে।
তো কেমন নেতৃত্ব আপনারা দেখতে চান? প্রথমত আমি যে জিনিসটা বিশ্বাস করি, আপনি জানেন যে আমি ছাত্র দলের হয়ে বর্তমানে খুলনা মহানগর, খুলনা জেলা এবং সাতক্ষীরা জেলার দায়িত্ব পালন করছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করতে গিয়ে আমি যে জিনিসটা মানে খুব ভালোভাবে মেনটেন করছি, সেটা হচ্ছে আমাদের মাঝে 4টা গুণ থাকা অবশ্যই জরুরি। প্রথমত কি হচ্ছে মানে শিক্ষা থাকতে হবে, শিক্ষার প্রতি তার মানে ভালোবাসা থাকতে হবে। দ্বিতীয়ত কি হচ্ছে তার দেশপ্রেম থাকতে হবে। তৃতীয়ত কি হচ্ছে সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকতে হবে। এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় তাদেরকে নিয়ে চলাফেরা করতে হবে। তো নেতৃত্ব জিনিসটা এমনভাবে আসুক যে সংগঠনটাকে দীর্ঘ সময় ধরে লালন পালন করতেছে, ধারণ করতেছে, এবং সংগঠনকে ধারণ করে রাজপথে নেতৃত্ব দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, অথবা বিভিন্নভাবে সে মানে স্বাভাবিক জীবন থেকে দূরে ছিল, কিন্তু বর্তমানে তার তবু কিন্তু সে রাজপথ থেকে দূরে যায়নি। এরকম লোকদেরকে নেতৃত্বে আনা উচিত। মানে ত্যাগীদের মূল্যায়নের অবশ্যই। ব্যাপারটা আপনি বলছেন। আহ, হাসান, আপনাকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গুরুত্বপূর্ণ কোনো পদে দেয়া হয়, সেক্ষেত্রে আপনি ছাত্র দলের জন্য কি করবেন, বা আপনার পরিকল্পনাগুলো কি হবে? আমাকে যদি ছাত্রদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়, সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে দলটাকে সুশৃঙ্খল করে নিয়ে আসা, চেইন অফ কমান্ডের ভিত্তিতে নিয়ে আসা। তার পরবর্তীতে কাজ হবে আমাদেরকে, আপনি জানেন যে সারা বাংলাদেশে অনেক ছাত্র সংসদ আছে, ছাত্রদলকে ছাত্র সংসদ কেন্দ্রে গড়ে তোলা, এবং আমাদের সংগঠনের যে নেতৃত্বগুলা, সংগঠনের সবচেয়ে অজনপ্রিয় এবং একমাত্র কাজ কি হচ্ছে সাংগঠনিক কাঠামো। অজনপ্রিয় এই কারণে বললাম, আসলে এইটা করে আপনি সবাইকে খুশি করতে পারবেন না, কিন্তু এই সাংগঠনিক স্ট্রাকচার যদি না থাকে তাহলে আপনি সংগঠনও রান করাতে পারবেন না। তো সংগঠনের স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা যেখানে মানে মেধাবী, ত্যাগী এবং পরিশ্রমী, এই 3টা গুণ যাদের মাঝে আছে তাদেরকে দিয়ে সংগঠনটাকে পরিচালনা করা বা নেতৃত্ব সাজানো। তার পরবর্তীতে আপনার আমাদের শিক্ষা দীক্ষার জন্য যে সম্পাদকগুলো আছে, সম্পাদকগুলোকে ফ্রিভাবে কাজ করতে দেওয়া। আরও আছে আপনার আমাদের যে নারী শিক্ষার্থী, তারা কেন দল মানে রাজনীতি বিমুখ, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করে নারী শিক্ষার্থীদেরকে যেন দেশকে ভালোবেসে মানে রাজনীতির সাথে, ছাত্র রাজনীতির সাথে আরও বেশি সম্পৃক্ত হয়, সেই পরিস্থিতিগুলো তৈরি করা। এবং মানে ছোটো ছোটো, আজকে আপনি জানেন যে আমাদের এই যে নতুন করে যে একটি ছিল, একটা শো ছিল, সেটা আবার নতুন করে চালু হয়েছে। ছাত্রদলেও জানা একদম মানে শিশু কিশোর বয়স থেকে দেশপ্রেমের সাথে যাতে সম্পৃক্ত হতে পারে, এই ধরনের কিছু কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা। আর সর্বোপরি ছাত্র সংগঠনটাকে ছাত্রদের দ্বারা পরিচালিত করা, এবং ওই সকল ছাত্ররা যারা সবার আগে বাংলাদেশকে ভালোবাসবে, তাদেরকে দিয়ে মূলত সংগঠনটাকে সাজানো। বর্তমানে আপনি জানেন যে সংসদ অধিবেশন চলছে, এবং অধিবেশনে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এবং গণভোট নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক হচ্ছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে। আর ছাত্রনেতা হিসেবে আপনার কাছে জানতে চাই যে এই জুলাই সনদ এবং গণভোটের বিষয়ে আপনার অবস্থান কি? দেখেন, জুলাই সনদ যে জিনিসটা বললেন, আপনি যদি আমি তাহলে একটু পিছনের দিকে যাই, 24 সালে যে 19শে জুলাই রাত্রের 8:30 কি 9টার দিকে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মিডিয়ার সামনে আপনার হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা একটা বক্তব্য দিয়েছিল, একটা ব্রিফিং করেছিল, এবং তাদের ব্রিফিংয়ের এক পর্যায়ে তারা বলেছিল যে আমাদের যৌক্তিক আন্দোলনে নাশকতাকারীরা ঢুকে গেছে, এবং তারা বর্তমানে দেশে যে ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে, এটার দায়ভার আমরা নিব না। তা আপনি একটু বুঝেন যে একটি আন্দোলন যখন মানুষের আপনার যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন আপনার সামনের যে গতিতে আগাবেন সেটা আসলে আপনার সামনে যেতে হবে, সে হয়তো বুঝতেও না পারে। তো ওই সময় আন্দোলনটা সারা বাংলাদেশে যখন আপনার শত শত লাশ পড়তেছিল, সেই লাশের উপর দাঁড়িয়ে হাসনাত এবং সার্জিস যে বক্তব্যটা দিয়েছিল, সে বক্তব্যটা ছিল টোটাল আন্দোলনটাকে একটি বিশেষ মহলের হাতে তুলে দেওয়ার একটি পায়তারা ছিল। আজকে সময়ের ব্যবধানে দেখবেন তারাই হয়ে গেছে আন্দোলনের বড় বড় মানে দাবিদার, অথচ ছাত্রদলের 143 জন ছেলে শাহাদাত বরণ করছেন। এখনও ছাত্রদলের ঢাকা কলেজের সদস্য আব্দুল আল ইমরান, সে থাইল্যান্ডে এখন চিকিৎসাধীন আছে। আপনি যদি চান আমি তার ফুটেজটা দিতে পারবো, দেখবেন যে তার পায়ে 27টা অপারেশন হয়েছে, সে এখন নিজের পায়ে দাঁড়াতে পারতেছে না। এই যে জুলাই সনদ আপনি বললেন, আসলে আপনি কি জানেন যে এনসিপি কি এই জুলাই সনদে স্বাক্ষর করছে? আপনি কি জানেন? আমার মনে হয় না আপনি জানেন, বা আপনার মতন আরও যারা আছে তারাও জানে না। কারণ যেদিন ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই সনদ স্বাক্ষর করার জন্য সংসদ ভবনের সামনে একটি অনুষ্ঠান আয়োজন করলো, সেখানে কিন্তু তারা যায়নি। তারা গণভোটের কথা বলে, তারা কিন্তু সেখানে স্বাক্ষর করেনি। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে হাস্যকর। এই কারণে হাস্যকর
যেই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আমি জানি, আমি নিজে স্বাক্ষর করিনি, এখন সেই জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা পরে হচ্ছে, করেছে আর কি। হ্যাঁ সে না পরে করছে কিনা সেটা তো জাতি জানে না। হয়তো দেখা গেলো যে আপনি গোপনে গোপনে করে আসছেন। কেন ভাই আপনি গোপনে কেন করবেন? আপনি যদি যে জিনিসটা আপনি গোপনে করবেন, যেহেতু করতেছেন তাহলে সবার সামনে ডাক পিটে করতে আপনার সমস্যা কি? তার মানে আপনার ভিতরে এক এবং মুখে আরেক। তো যার ভিতরে এক আর মুখে আরেক আসলে সমাজে তাদেরকে বিভিন্নভাবে চিহ্নিত করা হয়, সেটা আমি নাই বললাম, এটা সবাই জানে। তো জুলাই গণভোটের যে বিষয়টা বললেন, এই গণভোটটা আসলে এই এই গণভোটটা যে কি সেই জিনিসটা আমার মনে হয় যে ভোটটা দিয়েছে তারাও বুঝতেছে না যে আমি কি অর্ধেক কথা মেনে নিলাম, বাকি অর্ধেক মানতে পারতেছি না। হ্যাঁ, মানে আমি যেখানে পুরোপুরি যে একটা সেন্টেন্সে আমি সন্তুষ্ট হব, এই সেন্টেন্স ভিত্তিক আসলে গণভোটটা হয় না। গণভোটটা হওয়া উচিত ছিল একদম ক্লিয়ার মেসেজের ভিত্তিতে, যেখানে হ্যাঁ একটা বাক্য পড়ার পরে আমি বুঝতে পারছি যে এখানে আমাকে হ্যাঁ অথবা না বলা উচিত। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের মানুষ যারা ভোট দিয়েছে তারা এটা আসলে বুঝতে পারছে, অথবা এই জিনিসটা মানে টোটাল নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, হ্যাঁ মানে বিরোধীদের হাতে শক্তি তুলে দেওয়ার একটি ফাঁক পুকুর রাখছে এই গণভোট। হাসান, আমরা শেষ করবার আগে একটু জানতে চাই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দেশে আসার খুব অল্প দিনের মধ্যেই 60 দিনেরও কম সময়ে তিনি দেশে আসলেন আর রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন। তারেক রহমানের কার্যক্রম নিয়ে, তার দেশ রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনীতি কেমন লাগছে আপনাদের? সত্যিকার অর্থে এই জিনিসটা তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা নিয়ে ওনার যে বর্তমান যে মুভমেন্টগুলা, এগুলা একজন গ্রামগঞ্জের যে একজন সাধারণ মানুষ সেও এটা বুঝতেছে আসলে বাংলাদেশের জন্য এরকম একটা ম্যাজিক ম্যান দরকার ছিল। বর্তমানে উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আমার খুব খারাপ লাগে একটা বিষয়, আমি এই জিনিসটা মানতেই পারি না। সেই জিনিসটা হচ্ছে উনি যে প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে চলে যায়, কিন্তু আবার মন থেকে চাই যে এই জিনিসটা উনি আরও বেশি বেশি করে করুক। যদি এই জিনিসটা উনি আরও বেশি বেশি করে তাহলে বাংলাদেশের মানুষের যে আপনার সরকারের সাথে সাধারণ মানুষের যে কানেক্টিভিটি, এটা খুব বেশি হবে। তো আমার না মানার জিনিসটাও, আমার যেটাকে ভালো লাগে না, তারপরে আমি বলি যে আমাদের চেয়ারম্যান যেটা করতেছে সেটা আরও অনেক বেশি বেশি করে করুক। হ্যাঁ, তবে যে পলিসিগুলো উনি নিছে সেই পলিসিগুলো আপনারা জানেন ইতিমধ্যে উনি অনেকগুলোই বাস্তবায়ন করার কাজ শুরু করে দিয়েছেন। সে বাস্তবায়নটা করতে গিয়ে যাদের উপর উনি ভরসা রাখছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, দয়া করে আপনারা দেশকে ঠকাবেন না। আপনারা তারেক রহমানের দেওয়া যে দায়িত্ব, সে আমানতের সাথে বেইমানি করবেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে এই দেশটাকে একটি ক্রান্তিকালে এদেশের স্বাধীনতা ঘোষণা করে নেতৃত্ব ধরে রেখেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে এই দেশটাকে একটি স্বৈরশাসক মুক্ত থেকে পরে আপনার 90 স্বৈরশাসক পতন করিয়ে যেভাবে উনি আবার দেশটাকে গড়ে তোলার চেষ্টা করেছিলেন, সে একই নাজুক অবস্থায় বর্তমান আমাদের বাংলাদেশ বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও নেতৃত্ব দিচ্ছেন। তো উনি যাকে বিশ্বাস করে দায়িত্ব দিবে, দয়া করে আপনারা তার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। আমরা শেষ করবার আগে আপনি যেহেতু একজন ছাত্র নেতা, ছাত্রদের উদ্দেশ্যে বা আপনাদের শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সারা বাংলাদেশের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমার যে জিনিসটা আহ্বান থাকবে সেটা হচ্ছে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে প্রজন্ম থেকে প্রজন্ম, বাংলাদেশে আজন্ম। আসলে এই দেশের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই, এই দেশের বাইরে আমাদের কোনো ঠাঁই নেই। যদি কেউ মনে করে যে দেশের বাইরে তার আপন ঠিকানা আছে, তাহলে সে কখনো বাংলাদেশে হতে পারবে না। আসলে সময় এসেছে এই বাংলাদেশটা গড়ার, আর এই বাংলাদেশটা গড়তে হলে আপনাকে আগে অবশ্যই শতভাগ বাংলাদেশি হতে হবে। পাশাপাশি যে ৭১ আমাদের অস্তিত্বের এবং ২৪ আমাদের দিক নির্দেশনা। আমরা ৭১কে মনে ধারণ করে ২৪ আমাদের যে শিক্ষা দিয়েছে যে যদি কেউ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, যদি কেউ গণতন্ত্রকে দমন করে, যদি কেউ ব্যক্তি অধিকারকে হরণ করে, তার পরিণতি শেখ হাসিনার মতন হবে। তো আপনারা যদি সজাগ থাকেন, এদেশের ছাত্র সমাজ যদি সজাগ থাকে, তাহলে এদেশের গণতন্ত্র সবসময় সঠিক পথে চলবে, অর্থাৎ বাংলাদেশ কখনো পথ হারাবে না। যদি ছাত্ররা সজাগ থাকে, বাংলাদেশ কখনো পথ হারাবে না। প্রত্যেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনি নিজে রাজনীতি সচেতন হন। রাজনীতিকে আপনি পেশা হিসেবে নেবেন কি নেবেন না সেটা একান্ত আপনার বিষয়, কিন্তু আপনি রাজনীতিক হওয়াটা, সচেতন হওয়াটা, এটা আপনার জন্য যেরকম কর্তব্য, রাষ্ট্রের জন্য তদ্রূপ কল্যাণকর। হাসান, অনেক ধন্যবাদ এতক্ষণ বাংলা নিউজের সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়া। আবারও হাজির হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।